আর যদি হুজুরা ক্ষমতায় আসে তাহলে 40 কোটি 50 কোটি হয়ে যাবে। আচ্ছা, কেউ মজা পায় কেউ মজা পায় না। প্রোডাক্টিভিটি বাংলাদেশে বেড়ে যাবে। তো তাহলে বাংলাদেশ কি এরিয়া বাড়বে? বাংলাদেশের আয়তন বাড়বে? এই নতুন প্রজন্মের ছেলেরা বলে না কেন আয়তন বাড়বে? নাকি তোমরা যুদ্ধ করে আসাম দখল করবা? হ্যাঁ, দখল করলে তো সেখানে মানুষ আছে, তো ওই মানুষ সহ তো আসবে, তাই না? তার মানে আলটিমেটলি আমাদের আয়তন বাড়বে না, চাষযোগ্য জমি বাড়বে না, চাষযোগ্য জমি আরও কমে যাবে, কাল্টিভেবল ল্যান্ড কমে যাবে। দেশের আয়তন কমবে না, কিন্তু কাল্টিভেবল ল্যান্ডটা কমে যাবে। কমে যাওয়ার পরেও বর্তমান যে জমিটুকু আছে চাষ করার জন্য, সেটা দিয়ে আমরা 18 কোটি বা 20 কোটি মানুষকে খাওয়াই। যখন 40 কোটি মানুষ হবে তখন কিন্তু জমি বাড়বে না, তাদেরকে তো খাওয়াতে হবে। তো মডার্ন টুলস টেকনোলজি, ইমপ্রুভ ভ্যারাইটি ছাড়া, ইমপ্রুভ মানে প্রোডাকশন টেকনোলজি ছাড়া কোনোভাবেই বাংলাদেশের ভবিষ্যতে 40 কোটি মানুষকে খাওয়ার দেওয়া সম্ভব হবে না। এই বাস্তবতা মাথায় রাখতে হবে। আমাদের পরিবেশ বিজ্ঞানে যে পাগলামি যাই করুক, ছাগলামি যাই করুক, দিন শেষে মনে রাখতে হবে যে বাংলাদেশে যখন 40 কোটি মানুষ হবে তাদের কিন্তু খাওয়াতে হবে। যেটা আমি দুইটা জায়গায় কাজ করতেছি, আবাসন নিয়েও। তাহলে এটা মিলাই বলি যে যখন 40 কোটি মানুষ হবে, সেই 40 কোটি মানুষের আবাসনও দিতে হবে, খাবারও দিতে হবে। এখন সরকার আইন বানাইছে বিল্ডিং 4 তলা 3 তলা বেশি করা যাবে না। পরিবেশবাদীরা বলছে যে বিল্ডিং বড় করা যাবে না। আমি বলে 4 তলা 3 তলা 2 তলা বিল্ডিং যদি করেন, আর যদি পপুলেশন 40 কোটি হয়, তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে না, সব বাড়ি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা কি পাগলামি ছাড়া অন্য কিছু? আমি পরিষ্কার মিডিয়ায় বলেছি রাষ্ট্রের পাগলামি। কিছু পাগল ছাগল বিজ্ঞানীরা বসে বসে অকামগুলো করছে পরিবেশের দোহাই দিয়ে। আপনাকে মনে রাখতে হবে এই দেশটা কিন্তু অস্ট্রেলিয়া নয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে 71 গুণ বড়, মানুষ হচ্ছে 2 কোটি। এদেশ কানাডা না, এদেশ আমেরিকা না, এদেশ বাংলাদেশ, যেখানে 20 কোটি মানুষ আছে, আগামীতে আরও 40 কোটি মানুষ, আরও মানুষ বেড়ে 40 কোটি হবে। এই বাস্তবতা মাথায় নিয়ে সব প্ল্যানগুলো করতে হবে। বাংলাদেশের বিল্ডিংগুলো আমি মনে করি 40 তলার নিচে কোনো বিল্ডিংয়ের পারমিশন দেওয়া ঠিক হবে না। সবাই হাসতেছে, কি জন্য আসলাম জানি না। হ্যাঁ, পাশের দেশ এই যে আমাদের মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, হংকং আছে, সিঙ্গাপুর আছে, ওখানে বাচ্চা বিল্ডিংটা 40 তলা, বাচ্চা বিল্ডিংটাও 40 তলা। আর আমাদের দেশে ঢাকা শহরে সব প্ল্যান করছে, ড্যাব বানাইছে একটা, যে সেখানে ওই যে 4 তলা 3 তলা 2 তলার বিল্ডিং করা যাবে না। ইটস সিম্পলি পাগলামি। হ্যাঁ, টলেজটা হচ্ছে সিটি সেন্টারে এখন যেটা আছে 40 তলা, এরপর নাই। তো এই বাস্তবতার নিরিখে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করতে হবে যে আগামী দিনে 40 কোটি মানুষকে খাবারও দিতে হবে, একই সাথে আবাসনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আহার ও বাসস্থান, আবার দুইটাই লাগবে। কারণ মানুষের এসেনশিয়াল নিডস হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। শিক্ষা তো ড্যাফোডিল দিচ্ছে, তাই না? এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, বাসস্থান তো লাগবে, খাবারও লাগবে, দুটো এসেনশিয়াল, দুটোই ইম্পর্টেন্ট। দুটো কম্বিনেশনে আমাদের চলতে হবে। তাহলে গুড ফুড বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা যারা সায়েন্টিস্ট, যারা এই বিষয়ে পড়াশোনা করি, আমাদেরকে ব্যালেন্স কথা বলতে। আমি কিন্তু বলি না স্ট্রেট ওয়ে যে সবই অর্গানিক ভালো, সব হাইব্রিড ভালো। আবার এটাও বলেছি যে হাইব্রিড মানেই খারাপ, বিষয়টি ঠিক না। হাইব্রিড মানেই খারাপ, জিএমও মানেই খারাপ বলার কোনো সুযোগ নাই। এই সায়েন্সটা বুঝে কথা বলতে হবে পরিবেশ বিজ্ঞানীদেরকে। বোঝা গেছে? হ্যাঁ, নাকি বোঝা যায়নি? আচ্ছা, একাডেমিক যারা আছে, জিন নিয়ে, জেনেটিক্স নিয়ে কোনো কোশ্চেন আছে ছাত্রদের? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে স্যার এই যে পোস্ট হারভেস্ট টেকনোলজি স্যার, এটা কিভাবে স্যার হিউম্যান গাট মাইক্রোবায়োমে স্যার মানে এফেক্টটা করে, যেমন স্যার অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে, অথবা স্যার
অন্য অন্য যেমন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে যেটা স্যার বায়োঅ্যাভেলেবিলিটি হয় স্যার ভিটামিনে এবং স্যার ফাইটোকেমিক্যালস। জি, আরেকজন এখানে কোশ্চেন করছিল, একসাথে নিয়ে নেই কোশ্চেনটা। জি, এখানে একটা মাইক। তুমি তো স্ট্রং আছে, বলো, বলে ফেলো। আমার প্রশ্নটা হচ্ছে হাইব্রিড নিয়ে, মানে হাইব্রিডের প্রশ্নটা যতটুকু না বৈজ্ঞানিক, তারতে মানে আমার মনে হয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে। কারণ F1-এ আমরা ভালো ফসল পাচ্ছি, কিন্তু কৃষককে তো F2-তে আবার নতুন করে বীজ কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষক এবং গ্রাহকের মাঝখানে একটা সমাজ লাভবান হওয়ার একটা সুযোগ থাকে। সেই ক্ষেত্রে এটা একটা প্রশ্ন আসতে পারে, মানে যতটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। মানে অর্থনৈতিক বিষয় নিয়ে ফার্মারদেরকে, ঠিক আছে, ইটস গুড কোশ্চেন। এটা হচ্ছে এক ধরনের ওই পরিবেশ বিজ্ঞানীদের চালাকি বক্তব্য আর কি। একজন চাষি তার যে ঘরে বীজ রাখে, যেটা ওপিজরা, ওপেন পলিনেটেড ক্রপ যেটা আছে, সেটা চাষি বীজ রাখতে পারে, যুগ যুগ ধরে চাষ করা যায়। F1টা কেন রাখা যায় না বলতে পারবা? কেন রাখা যায় না? কেন চাষি রাখতে পারে না? না, F1 হ্যাঁ, চাষি প্যাটার্ন বোঝে না। F2-তে মানে জিনগুলো আবার মানে সেগ্রিগেট হয়ে যায়। ফাইন, থ্যাংক ইউ। তার মানে F1 যে করছে সে ইউনিফর্ম পাবে, ধান গাছ বা যাই লাগাক সে একদম ইউনিফর্ম পাবে। যখনই বীজটা রাখবে পরের বার ধান কিন্তু হবে, কিন্তু কি হবে, ধান একটা লম্বা হবে, একটা খাড্ডে হবে, বাট্টু হবে, বিভিন্ন সাইজের হবে, বিভিন্ন কালারের হবে, বিভিন্ন শেপ হবে, সেগ্রিগেট করবে। এবং F2-তে হচ্ছে ম্যাক্সিমাম সেগ্রিগেশন হয়, তাই না? তো সেই কারণেই ফার্মারের বীজটা পরের বছর লাগাতে পারবে, কিন্তু সে যা চাচ্ছে সেটা সে পাবে না। আর ওখানেই হচ্ছে যে ওই যে হাইব্রিডে বলে ব্যবসার কথাটা। সাবজেক্টটা হচ্ছে নর্মাল একটা ধান বা নর্মাল একটা ফসল যেটা ওপি, সেটা লাগালে ফার্মার কথা 1 টন পায়, আর যখন হাইব্রিড লাগায় সে 5 টন পাচ্ছে। বাংলাদেশে ধান উৎপাদন হতো যখন বাংলাদেশে 1974 সালে, তোমাদের তো জন্ম হয়নি, হ্যাঁ, তখন জায়গাটা হয়নি, তাই না? তো তখন বাংলাদেশের কত 7.5 কোটি মানুষ ছিল, চাষযোগ্য জমি এখন থেকে বেশি ছিল। তখন মানুষ কিন্তু না খেয়ে মারা গেছে। তখন প্রোডাকশন ছিল 40 লক্ষ মেট্রিক টন বাংলাদেশে। আর আজকে বাংলাদেশে ল্যান্ড কমার পরও প্রোডাকশন 4 কোটি মেট্রিক টন। কারণটা কি? কারণ হচ্ছে হাইব্রিড, ইমপ্রুভ ভ্যারাইটি, HYB এবং হাইব্রিডের কারণেই এটা হয়েছে। আজকে যে আমরা বাজারে সবজি খাই, এর 97% হাইব্রিড, ভুট্টা 100% হাইব্রিড, ধান 18% হাইব্রিড। কথা বোঝা গেছে? এই কারণে এখন যদি একজন চাষি একটা জমিতে আগে 1 মণ পেত, তার পরিবর্তে এখন 40 থেকে 4 কোটি, মানে কয় গুণ বাড়ছে? 10 টাইমস। স্টেটে যে বলে যে চাষি আগে 1 মণ পাচ্ছে, এখন 10 মণ পাচ্ছে। তাহলে সামান্য বীজ কেনার ক্ষেত্রে যে সামান্য একটু পয়সা লাগলে ওটা চাষির কাছে কিছু যায় আসে না, চাষির কাছে এটা কিছু যায় আসে না। যারা আমাদের কৃষি গ্রুপের সিড ইন্ডাস্ট্রি যারা আছে, আমাদের কাছে হল্যান্ড থেকে ইম্পোর্ট করা একটা ভ্যারাইটি আছে, আলুর ভ্যারাইটি। বাংলাদেশে আলুর প্রোডাকশন 10 থেকে 20 টন মানে পার হেক্টর হয়ে থাকে। আমাদের ভ্যারাইটি আছে সেটা 42 থেকে 45 টন প্রোডাক্টিভিটি। এখন সিম্পলি আপনি যদি খালি কোনো কিছু দরকার নাই, নতুন কোনো প্রযুক্তি দরকার নাই, চাষির ভ্যারাইটি বাদ দিয়ে সে যদি আমার ভ্যারাইটি চাষ করে, তাহলে সে 3 গুণ ফলন পাবে। তাহলে বাংলাদেশে যে আলু উৎপাদন হয়, এটা উৎপাদন করার জন্য বর্তমান যে জমি ব্যবহার করা হয় অত জমি লাগবে? 1/3 জমিতে চাষ করলেই সেম আলু আমরা পাবো, শুধু ভ্যারাইটি রিপ্লেস করে। আর সেই বীজটা যদি তার লোকাল বীজ থেকে ডাবল দামও হয়, তাও কি তার লাভ না? আর আলটিমেটলি নেশন বেনিফিটেড হবে। রাষ্ট্র কী চায়? তার সারা 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা চায়। চাষি কী চায়? দিন শেষে লাভ চায়। তার একই জমিতে চাষ করে সে 12 টন আলু পেয়েছে, জাস্ট ভ্যারাইটি রিপ্লেস করে সে পাচ্ছে 42 থেকে 45 টন। তাহলে কি তার লস হবে? এই বীজটার হয়তো একটু বেশি টাকাতে কিনেছে সে। এবার ক্লিয়ার অ্যান্সারটা? তোমার অ্যান্সারটা, কোশ্চেনটা ভুলে গেছি। এই পাশে কে বলছিলে? হ্যাঁ, একটু বুঝতে পারবো। হ্যাঁ, সরি স্যার, সেটা হচ্ছে যে কিভাবে স্যার পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট?
পোস্ট হারভেস্টে ধরলাম যে আমরা সিড টু সিড, যে আমরা হারভেস্টিং আগ পর্যন্ত আমরা ওই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলে না, গ্যাপ বলে না, গ্যাপ গ্যাপ কী জিনিস কারো জানা আছে? আমাদের শ্রদ্ধা শিক্ষকরা গ্যাপ পড়ান না? হ্যাঁ, জি জি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, তোমাদের এখন স্যার বলছে, তোমরা জানো না কেন? হ্যাঁ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এটা যদি মেনটেন করা হয় আমরা এটার পক্ষে। এটা করলেও ফলন কমবে না, যেটা আমরা বলছি অর্গানিক করলে ফলন কমবে, কিন্তু গ্যাপ করলে ফলন কমবে না। সে সার দিক অসুবিধা নেই, কিন্তু পরিমাণ মতো লাগবে অতটুকুই, এর বেশি দরকার নাই। সে পেস্টিসাইড ইনসেক্টিসাইড পরিমাণ মতো করবে। এরপরে আরও কিছু প্র্যাকটিস বলা আছে যে হারভেস্ট করার অন্তত পক্ষে 15 থেকে 20 দিন আগে কোনো স্প্রে করতে পারবে না। এভাবে করে একটা প্র্যাকটিস দেওয়া আছে, গুড প্র্যাকটিস গ্যাপ, যেটা সেটা যদি মেনটেন করা হয়। এরপরে আসি যে তাহলে যে ফসলটা পেলাম এখন সেইটা যখন আমি হারভেস্ট করব, হারভেস্ট করার পরে হারভেস্টিংয়ের পরে একটা লং প্রসেস, আমি ওই যে পেপারের মধ্যে আছে, ইটস এ লং প্রসেস। শুরু হচ্ছে যে তার ক্লিনিং থেকে, ড্রাইং থেকে, আমি হারভেস্ট করলাম সবই ঠিক আছে, কিন্তু অনেক ময়েশ্চার আছে, ঠিকমতো ড্রাই করা হলো না, তাহলে গুণাগুণ ঠিক থাকবে? থাকবে না। ঠিকমতো আমি যে ময়েশ্চার মেনটেন না করে স্টোরে রাখলাম, গুণাগুণ ঠিক থাকবে? থাকবে না। তারপরে একই ফসলে কিন্তু দেখবেন যে মোটা দানা, ছোট দানা, চিকন দানা বিভিন্ন থাকে, আমি যদি গ্রেডিং না করি তাহলে কি কোয়ালিটি ঠিক থাকবে? থাকবে না। আবার কোনোটা আছে টেম্পারেচার মেনটেন করতে হয় রাখার জন্য, আমি যদি টেম্পারেচার মেনটেন করে যদি কুলিং সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কি তার কোয়ালিটি থাকবে? থাকবে না। এর অসংখ্য বিষয়গুলো আছে, এই কম্বিনেশনে যদি এইগুলো মেনটেন করা হয়, পোস্ট হারভেস্ট প্রসেসিং টেকনোলজি যেটা বলা হয়েছে, মডার্ন টুলস টেকনোলজি যেটা দেওয়া হয়েছে, সেটা মেনটেন করলে তাহলে আমরা ওই চাষ থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত যা কিছু কষ্ট করেছে সেই কষ্টের ফসলটা ফাইনালি পাবো। বোঝা গেছে? তো এই হচ্ছে, আমরা এইটুকু বোধহয় এখানে শেষ করি আমাদের গুড ফুডের বিষয়ে। আর কোনো কথা আছে? জি, স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি আপনার বক্তব্যে বলছিলেন স্যার অর্গানিক ফুডটা যেটা আছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা বিভিন্ন ব্র্যান্ড যে বেশি দামে বিক্রি করতেছে, যে বলতেছে যে তারা অর্গানিকভাবে এটা মানে প্রোডাক্ট মানে বানাইতেছে। তো এই ক্ষেত্রে স্যার আমরা তো হচ্ছে পেস্ট রেজিস্ট্যান্স যেটা জানি সেটা তো স্যার আমরা জেনেটিক্যালি মডিফাই করে তারপরে হচ্ছে গ্রো করার চেষ্টা করতেছি। স্যার এই ক্ষেত্রেও কি স্যার আমরা কেমিক্যাল জিনিসটা ব্যবহার করে তারপর অর্গানিক ফুড যে ব্যাপারটা এটা মানে বলা হইতেছে স্যার, এই ক্ষেত্রেও কি স্যার মানে কেমিক্যাল জিনিসটা ব্যবহার করতেই হবে? আচ্ছা, একটা হচ্ছে যে জিএমওর মাধ্যমে কিছু প্রযুক্তি ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে যে যেমন বিটি ব্রিঞ্জাল, এটা কি ইনসেক্ট রেসিস্ট্যান্ট করা হয়েছে, নট পেস্ট, ইনসেক্ট রেসিস্ট্যান্ট করা হয়েছে। আর পেস্ট হচ্ছে ডিজিজ। আচ্ছা, আবার কিছু আছে হার্বিসাইড রেসিস্ট্যান্ট করা হয়েছে। আগাছার একটা ঝামেলা আছে, এমন জিন দিয়ে দেওয়া হয়েছে ওর পাশে আগাছাই হবে না। তার মানে এটা জিনগতভাবে, অর্থাৎ জিএমও যেটা আমি বলেছি তাকে মডিফাই করেই তৈরি করা হয়েছে, এটা ভ্যারাইটি। অ্যান্ড এরকম হলে তো সেখানে তো ইনসেক্টিসাইড পেস্ট ইউজ করারই দরকার নাই, কারণ সেখানে তো ইনসেক্ট আসবেই না। যেমন ব্রিঞ্জাল যেটা বিটি ব্রিঞ্জাল, সেখানে তো ইনসেক্ট অ্যাটাক করবে না। ওই যে ফ্রুট বোরার যেটা মানে ফলে যেটা অ্যাটাক করে, ফ্রুট বোরার না অ্যাটাক করে, আমি তো অনেক আগে মাঝখানে তো অনেকদিন চর্চা নাই, হ্যাঁ জি। তো সেইটা এমনভাবে দেওয়া হয়েছে যে ওর ধারে কাছেও যাবে না, কারণ ওর কাছে মজা লাগবে না, ওই খাবারটা তার কাছে তখন আর সুস্বাদু নাই। তো সেখানে ইনসেক্ট পেস্টিসাইড ইউজ করার কোনো প্রয়োজন নেই, করার দরকারও নাই। কিন্তু কোশ্চেন হচ্ছে যে ওই যে চেঞ্জের মধ্য দিয়ে এটা কি ভালো আছে না খারাপ আছে, ইটস এ কোশ্চেন। যদি ওটা যেহেতু সে ক্লোজ রিলেটিভ থেকে জিনটা আনা হয়নি, জিনটা আনা হচ্ছে ডিস্ট্যান্ট রিলেটিভ থেকে, তো সঙ্গত কারণে এটা কোশ্চেন আছে যে এটা আদৌ হিউম্যান বডির জন্য ভালো হবে। আমি খারাপ হবে গ্যারান্টি দিচ্ছি না, আবার ভালো হবে গ্যারান্টি দিচ্ছে না। দেয়ার যে পসিবিলিটি খারাপ কিছু থাকতে পারে, আবার ভালো কিছু হতে পারে, যে ওই বেগুন খেলে একটা মেয়ে অসম্ভব ব্রেনই হয়ে যাবে, হ্যাঁ হতে পারে না? কারণ জিনের পারমুটেশন কম্বিনেশনের চেঞ্জে ভালো হয়, খারাপও হতে পারে। ঠিক আছে? তো আমরা আর কোন কোশ্চেন আছে? জি,
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা কৃষকের যে কথাটা বলছি যে কৃষক অতিরিক্ত পরিমাণে পেস্টিসাইড ইউজ করে, কিন্তু আমরা যখন মার্কেটে যাই, একটা কৃষক যখন মার্কেটে যায় তখন আমাদের যে ক্রেতা তারা তো পোকা বেগুন নেবে না। এখন আবার অনেক সময় দেখা যায় যে মার্কেটে মার্কেটে অনেক সময় অনেক একই টাইমে আপনার সবজিগুলোর ডিমান্ড বেশি থাকে, কিছু কিছু টাইমে সবজিগুলোর ডিমান্ড কম থাকে। তো যে সময় বেশি থাকে তখন দেখা যায় যে কৃষক তার যে কাঙ্ক্ষিত মূল্য সেটা পায় না, এই জন্য তারা দিতে বাধ্য হয় এক প্রকার। যেমন আমি আমার কথা বলতে গেলে আমি গত বছর ছোট্ট পরিসরে তরমুজের চাষ করছিলাম 3 একর জমিতে। তো এই ক্ষেত্রে আমি আমি যে বিষয়টা খেয়াল করছি যে আমাদের কৃষকরা একটা হরমোন ইউজ করে যেটা রাতারাতি তরমুজকে পাকিয়ে দেয়, অর্থাৎ লাল করে দেয়। এটা আমাদের জন্য অত্যন্ত পরিমাণে খারাপ। আমি যখন তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এইটা কেন, তখন বলল যে আমরা যদি পোস্ট হারভেস্ট করি আমরা ওই টাইমে দাম পাবো না, কারণ তরমুজ এমন টাইমে লাগানো হয় যে টাইমে আমাদের কোশ্চেনটা কি বুঝতে পারছি? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এখন কৃষকরা কি করবে। আচ্ছা, আসলে হচ্ছে কি, কৃষকদের মোটিভেশন দরকার। দে আর মিসগাইডেড, কারণ তারা অধিক ফলন অধিক ফসল পাওয়ার জন্য, আমি এর জন্য বিজ্ঞানকে দায়ী করব। আর একজন সামান্য গ্রামের কৃষক, তার কিন্তু লেখাপড়া নাই, সে কিন্তু জানে না যে কোন ওষুধটা দিলে কী হয়। এদের কে শিখিয়েছে? এই আমার মতো কিছু নটোরিয়াস বিজ্ঞানীরাই কিন্তু শিখিয়েছে। কৃষক তো জানে না এই প্রযুক্তি। এবং মজার বিষয় হলো সে কী করে, দুইটা কেমিক্যাল, একটা হচ্ছে পাকার জন্য দেয়, আরেকটা হচ্ছে না পচার জন্য। মানে একটা দিচ্ছে পাকার জন্য কার্বাইড, কমন যেটা বলতেছি, আর বিভিন্ন ক্রপে বিভিন্নটা হয়। আরেকটা হচ্ছে যে না পচার জন্য ফরমালিন। তাহলে দেখেন দুটাই ডেঞ্জারাস। ফরমালিন বাংলাদেশে আনছিল কী জন্য? লাশটাকে জন্য কিছুদিন রাখা যায়, দুর্গন্ধ না হয়, পচে না যায়, সেই জিনিস এখন খাওয়ানো হচ্ছে মানুষকে। তাই মাঝে মাঝে বলি যে বাংলাদেশে মানুষ সব বুজুর্গ হয়ে যাবে। বুজুর্গ কেন হবে? কারণ মরার পরে কবরে দীর্ঘদিন পচবে না। কারণ যে হারে ফরমালিন খাইছে তাড়াতাড়ি তো পচবে না। তখন হুজুরা বলবে কি, না নিশ্চয়ই লোকটা ভালো কাজ করেছে, বুজুর্গ ছিল, যার জন্য তার লাশ পচে নাই। আচ্ছা, এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। যেহেতু অনেকে বলছেন যে আমাদের ছাত্রদের জন্য শিক্ষণীয় অনুপ্রেরণীয় কিছু বিষয় বলার জন্য, আমি প্রথম যে বিষয়টি বলতে চাই, আমি ড্যাফোডিলকে ধন্যবাদ জানাই, তারা নতুন আঙ্গিকে আমার আসলে সুযোগ আনি দিতে, ফার্স্ট টাইম আমি ড্যাফোডিলে আসছি। কিন্তু বাংলাদেশে 54 বছরের শিক্ষার সবচেয়ে বড় দুর্বলতা যে আমরা এদেশে প্যাট্রিয়টিক নেশন তৈরি করতে ব্যর্থ হয়েছি। এম আই রাইট? অনেকেই বোধ একমত না। হ্যাঁ, প্যাট্রিয়টিক বোঝা গেছে? দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে আমাদের শিক্ষা ব্যবস্থা 54 বছরে ব্যর্থ হয়েছে। দেশপ্রেমিক নাগরিক হলে দেশের টাকা চুরি করে বিদেশে নেওয়ার কথা, দেশের ব্যাংকগুলো ধ্বংস করে টাকা দিয়ে বিদেশে নেওয়ার কথা। তাই আমাদের দুর্ভাগ্য যে আমরা এদেশে প্যাট্রিয়টিক নেশন তৈরি করতে পারি না। 2 নম্বর, অনেস্ট ডাইনামিক লিডার তৈরি করতে ব্যর্থ হয়েছে ইন অল রেসপেক্ট। লিডার মানে খালি পলিটিক্যাল না, তার জ্বলন্ত প্রমাণ দেখেছি আমরা জুলাই মাসে। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, আমি ইমোশনাল কথা বলতেছি। যদি সৎ প্যাট্রিয়টিক অফিসার থাকতো তাহলে ছোট্ট ছোট আমাদের বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করতে পারতো? তারা কি দরদি মানুষ ছিল? দরদি পুলিশ ছিল? দরদি সরকার কর্মকর্তা ছিল? দরদি ম্যাজিস্ট্রেট ছিল যারা অর্ডার দিল গুলি করার জন্য? তারা মানুষ না, তারা দানব হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে? আমার এই শিক্ষা ব্যবস্থাকে তারা বেরিয়েছে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, কিছু মনে করবেন না, আপনাদের প্রোডাক্ট কিন্তু আমার বাচ্চাদের গুলি করেছে, নির্বিচারে গুলি করেছে। আপনাদের প্রোডাক্ট টাকা চুরি করে, ঘুষ খায়, সুদ খায়। আপনার প্রোডাক্ট দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করে। একজন মানুষের কয়টা বাড়ি দরকার? আপনাদের সবারই কি, ছেলেদের মেয়েদের সবারই প্যান্টের পকেট আছে না?
কিন্তু যাওয়ার দিন যে কাপড়টা থাকবে ওখানে কিন্তু পকেট নাই। বোঝা গেছে কথাটা? যেদিন চলে যাব, যদি এটা কাপড় জোটে, অনেকে জুটবে না, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে, সেই কাপড়ে কিন্তু পকেট নাই। তাহলে দেশের বাইরে 300টা বাড়ি করার দরকারটা কি? কয়টা সে ভোগ করতে পারবে? কিন্তু আমি দোষ দেই আমার শ্রদ্ধেয় শিক্ষকদের, আপনারা 54 বছরে কেন এই দেশটাকে প্যাট্রিয়টিক নেশন দিতে পারলেন না, সৎ লিডার দিতে পারলেন না, ডাইনামিক লিডার দিতে পারলেন না? এটা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। আরেকটি কথা বলবো, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে ক্যারানীতিকরা শিক্ষা ব্যবস্থা, এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হয়েছে। বিগত 54 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমি আমার এলাকায়, আমি আসলে লেকচার আমার ভালো লাগে, আমি এলাকাতে গেলেও স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে লেকচার দিই, ওই চান্স পেলে চলে যাই, ভালো লাগে। তো আপনি দেখেন এন্টারপ্রেনার তৈরি করা, যদি কেউ সাংবাদিক থাকে যারা আছেন, আপনার র্যান্ডামলি বাংলাদেশে এখন প্রায় 156টা বোধহয় ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট মিলে, কম বেশি হতে পারে, এরকম হতে পারে। তো এই 156 ইউনিভার্সিটি আপনার র্যান্ডাম, আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, র্যান্ডাম স্টুডেন্ট সিলেক্ট করেন, 5000 ছাত্রের সাক্ষাৎকার নেন, বড় হয়ে কী হবা? বলবে যে পুলিশ হব। 2 নম্বরে ট্যাক্সে যাব, 3 নম্বরে সাব রেজিস্ট্রার হবে। আর আমার নানি বলতে তুই বড় হলে ওসি হবি, কারণ নানি জানতো তো ওসি হলো সবচেয়ে বড় অফিসার বাংলাদেশে। হ্যাঁ, বোঝা গেছে? কে মাথায় ঢুকে দিল এই ছোট্ট বাচ্চা শিশু, পবিত্র শিশু, প্রত্যেকটা মায়ের পেট থেকে জন্ম নেয় যে শিশুটা, সেটা পবিত্র শিশু, সে ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক কিনা? তাকে এই মাথায় এটা কে ঢুকিয়েছে? আজকের শিক্ষা ব্যবস্থার মাথায় ঢুকিয়েছে বড় হয়ে তুমি পুলিশ হবা। এটা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, আমাদের চেঞ্জ করতে হবে। আমি ধন্যবাদ জানাই ড্যাফোডিল যে তাদের এই যে সুন্দর ক্যারিয়ার ডেভেলপমেন্টের উদ্যোগ তারা নিয়েছেন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছেন, আর এন্টারপ্রেনার যারা সাকসেস হয়ে তাদেরকে নিয়ে আসছেন। আমার বিশ্বাস তাদের সাকসেস স্টোরি হয়তো তাদের কাজে লাগবে। বৈধভাবে জুলাই চেতনা তো তোমাদের সবার মধ্যে আছে। জুলাই চেতনা কি ছিল? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, ঠিক কিনা? যে এক কথায় বলি, তাই না? মোটা দাগে, হ্যাঁ খারাপ কেউ হয়েছে, ভালো হয়েছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, মোটা দাগে আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের চেতনা ছিল যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, ঠিক না? তারা ন্যায় চায়ও, অন্যায় চায় না, তারা জুলুম চায় না, তারা ন্যায় চায়। তাই যদি হয়, প্রত্যেকটা মানুষের জীবনে বড় হওয়ার স্বপ্ন আছে না? থাকাটা স্বাভাবিক, থাকাটা স্বাভাবিক। যেহেতু শিক্ষামূলক লেকচার, তো একটা ছোট্ট এক্সাম্পল দেই। একটা গবেষণা আমেরিকাতে হয়েছে বেশ আগে, একজন সিনিয়র প্রফেসর এই গবেষণা করছেন। সেটা উনি গবেষণা দেখছে যে পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ, তারা অলওয়েজ ভালো চায়, ভালো চায়, ভালো চায়। একটা মানুষ, কথার কথা, সে কুড়ে ঘরে ছিল, সে দেখছে যে না, কয়দিন পরে সে টিনের ঘর, টিনের ঘর থেকে না আসে বিল্ডিং, বিল্ডিংয়ের পরে এসি লাগাইছে, তারপর দেখছেন ওই বাড়িটা ভালো না, আরেকটা ভালো বাড়ি বানাচ্ছে। মানে অলওয়েজ সে খালি ভালোর দিকে চিন্তা করে, আরও আরাম চায়, আরও ভালো চায়, আরও আরাম চায়, আরও ভালো চায়। কিন্তু পৃথিবীর আর কোনো সৃষ্টি এটা চায় না। গাছও তো প্রাণী দেয়, প্রাণী বলবো না, মানে তারও তো জীবন আছে, ও তো এক জায়গায় দাঁড়ায় থেকে সারা জীবন কাটায় দেয়। হাতি আছে না, ও তো জঙ্গলে, ও তো প্রাণ আছে। পৃথিবীর যত প্রাণী আছে এক্সেপ্ট মানুষ, সবাই কিন্তু আরাম চায়, আর প্রত্যেকে কিন্তু নেচারে আছে এবং নেচারের সাথে খাপ খেয়ে এসে চলে। শিয়াল দেখেন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওখানেই আছে। সাপ বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, যা বলেন, সবাই এক্সেপ্ট মানুষ, তারা সবসময় খালি আরও আরাম চায়, আরও সুখ চায়, আরও আরাম চায়, আরও সুখ চায়। তখন উনি কনক্লুশন ড্র করেছেন যে তাহলে পৃথিবীর একমাত্র মানুষই
যাদেরকে পৃথিবীতে তৈরি করা হয়নি। আর সব পৃথিবীতে তৈরি করা হয়েছে যার জন্য তারা পৃথিবীর বাতাসে তারা খাপ খাইয়ে নেচারের মধ্যেই থাকে। বোঝা গেছে? ওটাই বিজ্ঞানী কনক্লুশন। উনি কিন্তু মুসলমান না, একজন খ্রিস্টান বিজ্ঞানী, যার জন্য সে অন্য কিছু লেখে নাই, লিখছে যে এক কথার মানুষ যাদেরকে অন্য কোনো জায়গা তৈরির থেকে সেখানে পাঠানো হয়েছে, অর্থাৎ তারা জান্নাতে ছিল, খুবই একটা জায়গায় ছিল, এমন আরাম যে আরামটি পৃথিবীতে নাই, যার জন্য অলওয়েজ সে ওই আরামের কথা মাথায় দাঁড়াচ্ছে যে আরও আরাম চাই, আরও সুখ চাই, আরও শান্তি চাই, আরও সুন্দর বাড়ি চাই, আরও সুন্দর ঘর চাই, এইটা সবসময় চলতেই থাকে। কি মিন করছে? উনি মুসলমান হয়তো বলতেন যে জান্নাতে ছিল, সেটা বলেন নাই, যে এক কথা মানুষকে বাইরে থেকে আনা হয়েছে। আমি এটা মিন করছি এটা, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু বড় হওয়ার স্বপ্ন, আরও ভালো থাকার স্বপ্ন, আরও সুন্দর থাকার স্বপ্ন, এটা আছে, আছে না? আমি সেই জায়গার থেকে বলছি। এখন এতক্ষণ যেটা বললাম যে মানুষের চয়েস, তোমাদের চয়েস চাকরির ক্ষেত্রে, তাই না? প্রত্যেকটা মানুষের টেন্ডেন্সি তারা এমপ্লয় হবে, এমপ্লয়ার হবে না। আচ্ছা, একটু মাঝে একটু যেহেতু ধর্মীয় আলোচনা মাঝে মাঝে নিয়ে আসছি আমি, পৃথিবীতে যত নবী রাসূল আসছে 1,40,000 না, কত 1,24,000 নবী রাসূল পয়গম্বর আসছে, একজনও কি এমপ্লয় ছিল? কে বলতে পারবে? কেউ কারো আন্ডারে চাকরি করে নাই, তারা এমপ্লয়ার ছিল, সেলফ মেড ছিল। তাহলে এটা নবীদের সুন্নত, এন্টারপ্রেনার হওয়াটা, উদ্যোক্তা হওয়া, এটা নবীদের সুন্নত, যারা মুসলমান তার জন্য বলছি আমি। ইভেন অন্য ধর্মেরও যারা ধর্মগুরু ছিল, খুঁজে দেখেন তারা কারো আন্ডারে চাকরি করে নাই। এখন আসি যে বড় হওয়ার স্বপ্ন থেকে কথাটা আমি বলছিলাম। প্রত্যেকটা ছাত্রই চায় যে ভবিষ্যতে সে বড় হবে। আজকে যে ছাত্রটি ডালপুরি খেয়ে চলতেছে, সে কিন্তু একসময় বড় হতে চায়, তার মাথায় আছে না, স্বপ্ন আছে না? এখন তাদের যে স্বপ্ন পুলিশে বড় হওয়া, তাহলে চুরি করতে হবে। আমি কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি। তাদের স্বপ্ন যে ট্যাক্সে যে বড় হবে, তাহলে তাকে ঘুষ খেতে হবে, নাহলে বড় হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তার বেতন কত? হ্যাঁ, 1,15,000। কত বেতন সেটাও জানে না। এর কারণ হচ্ছে যে কেউ বেতন গুনে দেখে না, ওদের বেতনের টাকা হিসাব করা লাগে না, কারণ নাম লেখা থাকলেই হয়। একজন পুলিশের কাছে বলছে, ভাই আমার বেতনটা তো লাগবে না, ওই পুলিশের খাতায় নাম থাকলেই হবে আমার। একজন সাংবাদিক বলতেছে যে আমার এই কার্ডটাই যথেষ্ট, আমার বেতনটা তো লাগে না। কথা বোঝা গেছে? বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা সচিব, তাদের বেতন হচ্ছে 78,000 টাকা। কত? 80,000ও না, 80,000 থেকে 2,000 টাকা কম। এখনও স্কেল পাস হয়নি, প্রস্তাব দিয়েছে, পাস হয়নি। ঠিক তো? আমি চাকরি করি না এই মুহূর্তে, তা আমি জানি পাস হয়নি এখনো। প্রস্তাব দিয়েছিল বড় করার জন্য, প্রায় ডাবল করার জন্য। একজন 78,000 টাকা বেতন পেয়ে কি গাড়ি বাড়ি মালিক হওয়া যাবে সৎভাবে? সম্ভব? হ্যাঁ, একজন ডেপুটি কালেক্টর, ডিসি ট্যাক্স, ডিসি এনবিআর, হ্যাঁ, ডিসি চট্টগ্রাম পোর্ট, বইয়ের গাড়ির দাম 2 কোটি টাকা, গুলশানে ফ্ল্যাট আছে 4টা, দাম 20 কোটি টাকা। কীভাবে সম্ভব? চুরি করা টাকা। আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম সেটা চায় না, তারা নিজেরা স্বাধীনভাবে সৎভাবে বড় হতে চায়। স্বাধীনভাবে সৎভাবে বড় হওয়ার রাস্তায় একটাই, সেরা হচ্ছে এন্টারপ্রেনার হতে হবে। তাদেরকে এন্টারপ্রেনার হতে হবে। আমি একটু কৃষি গ্রুপে গল্প বলছি বোঝার জন্য। অনেকগুলো কোশ্চেন আছে। বড় হতে গেলে বাপ বড় লোক হওয়া লাগে, বলে না? বড় হতে গেলে পয়সা লাগবে, ব্যবসা করতে গেলে টাকা লাগবে, আছে না? আমি সোশ্যাল মিডিয়ার কোনো গল্পের বলতে যাচ্ছি না, কেন সবাই জানে যে স্টিভ জবস কেমনে বড় হয়েছে, বিল গেটস কেমনে বড় হয়েছে, আছে না? এসব জানা আছে, ওই দিন যাচ্ছি। আমি আমার গল্প বলেছি, আমার জীবন থেকে যেটা শিখছি সেটা আমি বলছি, এটা সবাই জানা নাই। আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছি। আমরা 8 ভাই বোন ছিলাম, পিঠাপিঠি।
এবং এমন একটা পর্যায়ে গেছে, পুরোটাতে বলতে পারবো না, সময় যেহেতু কম, প্রায় অর্ধেক সময় বোধহয় শেষের দিকে। আমি বাবার পক্ষে সম্ভব ছিল না সবার খরচ বের করার। আমি ক্লাস 5 থেকেই টিউশনি করাতাম, লজিং থাকতাম, খাওয়া দিত, আর টুকটাক হাত খরচের জন্য টিউশনি করতাম। এরপরে ভাবলাম যে না, মাগুরার এই প্রত্যন্ত এলাকায় বালিদি গ্রাম থেকে আমি বড় হতে পারবো না। তখন কি করব, গেলাম পাবনাতে ভর্তি হওয়ার জন্য। প্রথম ভর্তি হলাম পাবনা ক্যাডেটে। দেখলাম ক্যাডেটে তো আমার পক্ষে আমার টাকা পাবো কই, পয়সা পাবো কই, তো আমি তো টিউশন করতে পারবো না, কারণ পাবনা শহর থেকে বিচ্ছিন্ন। তখন বাদ দিয়ে পাবনা এডওয়ার্ডে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারের ছাত্র পড়াতাম, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র পড়াতাম। 1000 টাকা দিত, আর এক বাড়িতে লজিং না, ওটা হলো পেইং গেস্ট বলতো আর কি। ওটা একটা নতুন শব্দ ওই সময় শিখছিলাম। মানে ওনার বাসায় রাখবে, থাকা খাওয়া দিবে, শর্ত হচ্ছে আমাকে ওনার একটা বাচ্চাকে পড়াতে, ইয়ের মতো না, অথবা আমাকে টাকা পে করতে হবে। তো এভাবে করে একটা লজিং, ওই বাসায় থাকতাম, পে করতাম, আর হচ্ছে আর একটা সেকেন্ড ইয়ারে যে ছাত্র ছিল তাকে পড়াতাম। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, পরে সংসার চলতো। পরীক্ষা শেষ, ভাবলাম যে না, পাবনা থেকে তো বড় হওয়া যাবে না, ঢাকা যেতে হবে। ঢাকায় রওনা হলাম। আমার কাছে টাকা নাই, আমি জানিও না ঢাকা কেমনে যেতে হয়, কীভাবে যেতে হয়। খোঁজখবর নিলাম যে একটা বাস আছে, তো লোকাল বাসে করে ওখানে আসতে হবে, সারাদিন লাগবে। আমার ইন্টারমিডিয়েট পড়ার যে নোটপত্র, খাতাপত্র, বই পুস্তক ছিল, সব শের দরে বিক্রি করলাম। আমার মনে নাই কয়টা টাকা হয়েছিল, আমি জানি না, সামান্য কিছু টাকা বিক্রি করে হলো। সেই টাকা নিয়ে বাসে উঠলাম। তো ব্যাগটা তো সিরা কোনো মতো ছিল, একটাই ড্রেস, এত বেশি বড় ব্যাগ লাগে না। রওনা হলাম। তখন ওই কন্ট্রাক্টররা যেমন ওই যে টাকা যে কালেক্ট করে না, আসছে, তা আমি তো পেছনে বসছি, এই সোরা টাকা দাও না। আমার তো চেয়ার আসলে তো ওরকম ছিল না, এরকম কোট প্যান্ট পরা তো ছিল না। তো কন্ট্রাক্টর যে বিহেভ আর কি, তা আমার কাছে যা আছে বের করে বললাম, আমার কাছে এই কয় টাকা আছে। তো সে একটা গালি দিয়ে বললো যে, বেটা টাকা নিয়ে বাসে উঠছিস কেন? তা আমি বললাম, ভাই আমার তো পয়সা নেই, আমার এই সামান্য করে টাকা আছে, এছাড়া আমার কাছে আর কিছু নাই, আপনি দয়া করে আমার একটু ঢাকায় গাবতলি নামা দিন। খুব কী জানি না কী কারণে জন্য তার ছিল গালি দিয়ে বলে যে যা আছে থাবা দিয়ে নিয়ে বললো যা ওই পিছনে দেবো। ছিলাম একটু মাঝের দিকে, ধাক্কায় একদম পিছনে নিয়ে বসাই দিলাম। আসলাম ঢাকায়, গাবতলি নামছি, আমি জানি না কোথায় যাব, আমার কিচ্ছু জানা নাই। তো পাবনায় যে ছাত্রকে আমি পড়াতাম, পরে ইঞ্জিনিয়ার হয়েছিল, মারা গেছেন, ফজলুর রব করিম টুকু, সে আমাকে একটা অ্যাড্রেস দিয়েছিল যে ওই তাজমহল রোডের এই অ্যাড্রেসে তার এক ফ্রেন্ড আছে, ওখানে গেলে একটা আশ্রয় পাওয়ার সম্ভাবনা আছে। গাবতলি নেমে তারপরে তাজমহল রোড তো আমি জানি না কোন দিকে, মানুষের কাছে জিজ্ঞেস করছে, হাঁটছি, হাঁটতে 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 সেই কত কিলো হবে জানি না, এখন 5-6 কিলো তো হবেই বোধ, এরকম হবে গাবতলি থেকে। 4x4 তাজমহল রোড মনে আছে। তো সেখানে গেলাম, তো যে দেখি যে ওইটা আসলে ইনফ্যাক্ট একটা ম্যাচ। অনেকক্ষণ ধাক্কাচ্ছি, রাত্রে তখন 2টা না 1:30 বাজে, খুলে না, মনে হচ্ছে চোর টোর আসছে, কী হয়েছে না আসছে, অনেক পরে খুললো। যাই হোক, তারপর তাকে পরিচয় দিলাম, বললাম। তো তারপরে যাই হোক একটু থাকার জায়গা হলো। তো এভাবে করে ঢাকায় আসলাম, তারপরে পড়াশোনা শুরু হলো। তা আমি এটা বলছি এই জন্য যে কারো বেড়ে ওঠার জন্য টাকা কোনো শর্ত আমার কাছে মনে হয় না, পয়সা কোনো বিষয় মনে হয় না। মানুষ যদি ইচ্ছা শক্তি থাকে, বড় হওয়ার চিন্তা থাকে, তাহলে তারা বড় হতে পারে। আমি আমার জীবনে লং হিস্টোরি বলছিলাম, ছোট্ট একটা অধ্যায় বললাম, ছোট্ট একটা চ্যাপ্টার বললাম যে আমরা এইভাবে কষ্ট করে, আমি আবার আমার অতীত বলতে কখনো কিন্তু হেসিটেট করি না যে এখন ডক্টর আলী আফজাল অনেক বড় বিজ্ঞানী, বড় শিল্পপতি, এইসব অতীত কাহিনী বলবে, আমি এটাকে কখনো হেসিটেট করি না। কারণ আমি এটা বোঝাতে চাচ্ছি যে মানুষের বড় হওয়ার জন্য টাকা অন্তরায়, পয়সা অন্তরায়, এটা আমার কাছে মনে হয়নি কখনো। পরের জীবনটা এভাবেই আস্তে আস্তে করে ঢাকা এসে আমাদেরকে পার করতে হয়েছে। এরপরে আরেকটি বিষয় বলি, বিজনেস শুরুটা বলি। গভর্নমেন্ট চাকরি করি, 2009 সালে সাডেনলি আমার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমি প্রগতির পাজারণী অফিসে গেছি, আমাকে একটা কাগজ ধরা দিল যে আমার আর চাকরি নাই। আমার তখন
তিনটা ছেলে, তিনটাই মানারাতে পড়ে। মানারাতে যে ইসলামিক এবং এটা মিক্সচার থাকার কারণে খরচ একটু কম বলে আমরা দিয়েছি। আমার ওয়াইফও তখন সায়েন্টিস্ট, কৃষি গবেষণা সায়েন্টিস্ট ছিল বাড়ির। দুজন চাকরি করতাম, বাচ্চাদের পড়ানোর চেষ্টা করছি। তো চিন্তা করেন একটা স্টেবল লাইফ, যে আমরা দুইজন চাকরি করি, আমি গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি, অফিসে গেলাম হলে প্রগতির পাজরও নিয়ে, আসার সময় রিক্সা করে বাসায় আসলাম। শুরু হলো নতুন জীবন। কি করব? আমরা শুরু করলাম মাত্র এই যে কৃষি গ্রুপের যাত্রাটা, আমরা শুরু করেছিলাম মাত্র 5জন কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, মাত্র 30,000 টাকা, অনলি 30,000 টাকা, যেটা ইউএস ডলারে বলে $400 যে যাত্রা শুরু করেছি। ইটস এ বিগ চ্যালেঞ্জ, বিগ হ্যাসেল, লম্বা সময় পার করেছি আমরা। কিন্তু আমরা কখনো পিছনে তাকা দেখিনি। এবং ছোট্ট একটা মুরগি খামার দিয়ে যাত্রা শুরু করি আমরা। 3,000 মুরগির বাচ্চা, 30,000 টাকা পুঁজি, আমরা ব্যবসা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আজকে সেই ছোট্ট একটি বেবি, 30,000 টাকার প্রতিষ্ঠান, $400 প্রতিষ্ঠান, আজকে 12,000 কোটি টাকার একটা বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে। সরকার যখন আমাকে চাকরি থেকে বরখাস্ত করে, আমি খালি হাতে বাসায় এসেছিলাম। একটা পাজরে ফেলে চলে আসছিলাম রিক্সায় করে বাসায়। আমার ড্রাইভার কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরেছে যে স্যার, এই তেল খরচটা আমিই দিব, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। আচ্ছা, নো, আই এম নো মোর গভর্নমেন্ট অফিসিয়াল, আমার গভর্নমেন্ট অফিসে আমি ইন্টাইটেল নই, আর আমাকে তো কালকের থেকে রিক্সা চড়তেই হবে, তো এখন থেকে চড়াই ভালো। অনেক কান্নাকাটি করেছে হাতে পায়ে ধরে। বিদায় অনুষ্ঠান হয়েছে, বিদায় দেওয়ার চেষ্টা করেছে, আমিও কথা বলতে পারিনি, যারা বিদায় তারাও কেউ কথা বলতে পারেনি, সবাই শুধু কান্নাকাটি করেছে। সো ওইখানে কোনো কেউ কারো কিছু বলতেই পারে নাই, শুধু আসার সময় ওই ড্রাইভারটা কান্নাকাটি করেছে হাতে পায়ে ধরে, এইটুকু মনে আছে আমার, চলে আসছে। এরপরে শুরু নতুন জার্নি। আমি যদি আজকের এই অবস্থানে, আমি এভাবে বলি যে আমি বাকি জীবন যদি সেজদায় পড়ে থেকে কোনো কাজ না করে যতদিন বাঁচব, তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ শেষ হবে না। কারণ আমি আমার এক্স্যাক্টলি মনে, সম্ভবত 43,000 টাকা আমি স্যালারি পাইতাম গভর্নমেন্টের ওই সময়। স্যালারি তো তখন কম ছিল, স্কেল কম ছিল। তো সেখান থেকে আমি ফিরে আসি, এই গ্রুপে জয়েন করেছি। এখন যদি গ্রুপের আমার পিছনে ইনভেস্টমেন্ট বলি, যে আমার সাপোর্ট সার্ভিস, আমার কয়েকটা গাড়ি, আমার কয়েকটা ড্রাইভার, আমার সিকিউরিটি, সব কিছু যোগ করি, তাহলে ওই 43,000 টাকার পরিবর্তে আমার গ্রুপ আমার পিছনে 43 লক্ষ টাকা ব্যয় করে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আমার কার কাছে হব? আমি একটা গাড়ি ফিল্ড রেখে চলে আসছিলাম, বা রেখে দেওয়া হয়েছে, বা আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ আমাকে তো 100-এর উপর গাড়ি দিয়েছে। আমি একা চালাই না, আমার গ্রুপের সবাই চালাই। আমি সচিবালয়ে থাকলে হয়তো সিনিয়র সচিব হতাম, বা ক্যাবিনেট সেক্রেটারি হইতাম, বা মুখ্য সচিব হইতাম, সো হোয়াট। আমার রক্ত মাসের মধ্যে তো ডিসঅনেস্টি ছিল না। সো আমি একটা বাসা, একটা ফ্ল্যাটও জীবনে করতে পারতাম না, আমাকে ওই চপ্পল পরে ঘুরে বেড়াতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তো অনেকগুলো বাসা বাড়ি করার, বাগান বাড়ি করার, অনেক কিছু করার তৌফিক সুযোগ আমাকে দিয়েছে। আমি সচিবালয়ে থাকলে কি করতে পারতাম? কয়জনে চাকরি দিতে পারতাম? আলহামদুলিল্লাহ, কৃষি গ্রুপের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এটা কি সদকা জারিয়া না? হাজার হাজার ফ্যামিলি এখানে জব করে তাদের সংসার চালাচ্ছে। তো আমি এই জন্যই তখনকার সরকারকে ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই, যে তারা যদি ওই সিদ্ধান্ত তখন না নিতেন, তাহলে জীবনের টার্নিং পয়েন্টে এসে নতুন যা কিছু বলছে কোনোটাই হতো না। তো সেজন্য হচ্ছে আমার আল্লাহর কাছে বাকি জীবন সেজদায় পড়ে থেকে, তাও কৃতজ্ঞতা প্রকাশ কখনোই শেষ হবে না। আমার অফিসে জব করতেন মোগলেস, ডক্টর মোগলেস। উনি কেয়ারটেকারের সময় জনপ্রশাসন সচিব হলেন। তা
উনি কয়েকবার বলছে যে আপনি কাগজের কোন একটা সই দিয়ে দেন, দিলে কি হবে, ওই সব প্রমোশন হবে আর কিছু বেনিফিট পাওয়া যাবে। আমি বললাম যে নো নেভার, আমি এই কাজ কখনোই করবো না। উনি অবাক হয়ে গেছে, সবাই নিচ্ছে গণহারে সারা বাংলাদেশে, পুলিশ, আর্মি, বিডিআর, প্রশাসন ক্যাডার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসে সিনিয়র সচিবে রিটায়ার করতেছে, বেনিফিট নিচ্ছে, আপনি কেন নেবেন না? নো, ইম্পসিবল। দরখাস্ত 2বার করা যায় না। আমি তো দরখাস্ত আমার আল্লাহর কাছে 2009 করেছি, আমি আবার কেন করব? and that was accepted by Allah subhanahu wa ta'ala. অ্যাকসেপ্ট হয়নি? আমার একটা গাড়ি পরিবর্তে 100 গাড়ি কি অ্যাকসেপ্ট ছাড়া হয়েছে এটা? আমার 34,000 টাকার বেতন এখন 44 লাখ টাকা পর্যন্ত হয়েছে, এটা কি কম কথা? এতগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে, দরখাস্ত অ্যাকসেপ্ট হয়নি। তাহলে কেন আমি ডক্টর ইউনূসের কাছে আবার আবেদন করব আমার নতুন করে পদ পদবীর জন্য? এই গল্প বলেছি এই কারণেই যে এন্টারপ্রেনার যদি হয় তাহলে একজন মানুষের এই জিনিসগুলো বৈধভাবেই বাড়ি, গাড়ি, সম্পত্তি, সোসাইটির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক কিছু দেওয়ার সুযোগ বৈধভাবেই রয়েছে। বোঝা গেছে কিনা? আমার এই গল্প বলার উদ্দেশ্য এটা নয় আমাকে জাহির করা, সেটা হচ্ছে একজন মানুষ বৈধভাবে যদি অনেক বড় হতে চায়, দিস দ্য বেস্ট ওয়ে এন্টারপ্রেনার হওয়া, উদ্যোক্তা হতে হবে। ঠিক আছে? একটাই রাস্তা। উদ্যোক্তা হলে নিজের কর্মসংস্থান হবে, আরও শত শত মানুষের কর্মসংস্থান হবে। উদ্যোক্তা হলে একটা উদ্যোক্তা সাকসেস হলে সে 5 বছরে প্রাণগাড়ি মালিক হতে পারবে। কিন্তু সরকারি কর্মকর্তা যদি অনেস্ট থাকে, সারা জীবনেও পারবে? প্রাণও কেন, একটা ব্যাটারি চালিত রিক্সাও কিনতে পারবে না যদি সত্যিকার সৎ হয়। ইটস ট্রু। তো সেই জন্য আমি বলবো যে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। সেটা যদি আমরা হতে পারি, নিজের জন্য, দেশের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। আমি বিশ্বাস করি এটা, আমার জীবন থেকে এটা আমরা শিখেছি। আমি এই জন্য আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছেন এখানে, তাদেরকে বলবো যে জীবনটাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ভবিষ্যতে কী করব। ছেলে মেয়ে ডাজ নট ম্যাটার। অসংখ্য মেয়েরা এখানে এন্টারপ্রেনার হয়েছে, উদ্যোক্তা হয়েছে, অসংখ্য। তো এই জায়গাটা নিয়ে আমরা চেষ্টা করি, আমি বিশ্বাস করি অনেক বড় সুযোগ আছে। সুযোগ আছে, চ্যালেঞ্জও আছে, তাই না? একটা কথা, নো চ্যালেঞ্জ নো গেইন, তাই না? নো রিস্ক নো গেইন, আমি ওটাকে ওই অন্যভাবে বলছি। তা রিস্ক নিতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, তাহলে বড় হওয়া যাবে, সাহস লাগবে। কেমন? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমি যেটা বলেছি যে আজকের শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে এখন কিছুটা থাকলেও অতীতে 54 বছরে এই মোটিভেশনটা ছিল না। আর একটা হচ্ছে সোসাইটি, এটা বলে শেষ করব, এবং পরিবার। দুর্ভাগ্য বাংলাদেশের ফ্যামিলি এবং সোসাইটি, এই দুটো জায়গা থেকেও আমার বাচ্চারা, নতুন প্রজন্ম এই লেসনটা পায় না। ফ্যামিলি কি হয়, মানে বাচ্চাকে যেমনি হোক মায়েরা পিটায় পাটায় তার ফার্স্ট হতেই হবে। আচ্ছা, ভালো করে পিটন দিয়েছে 90 পেয়েছে, 90 পেলে কে 100 পাইস, আবার পিটন দেয় 100 পাইছে, তখন কে না তুই 100 পাইছিস, কিন্তু অমুক অমুক যে ফার্স্ট হলো তো তুই ফার্স্ট হতে পারলি না কেন? মানে তারে সারাক্ষণ পিটাই রাখতেছে, রেজাল্ট ভালো করতে হবে। আচ্ছা, এরপরে তার বিসে দিতে হবে, বিসে চাকরি পাইছে, ফার্স্ট হলি না কেন, আবার মার। মানে আছেই তার উপর চাপ, প্রেশার। প্রেশার কি প্রেশার? তাকে পাবলিক সার্ভেন্ট হতে হবে, তাই না? আর পাবলিক সার্ভেন্ট না হলে আরটা কি, আর হচ্ছে কর্পোরেট স্লেভ। কথা বোঝা গেছে আমি কি খারাপ শব্দ বলছি? কর্পোরেট স্লেভ হবে তারা। আজকের বুয়েটের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো কোথায় যায়? আমেরিকায়। তারা কি করে?
দেশে যখন ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি 74 কান্ট্রি দেখার সুযোগ আমার হয়েছে। কোনো কোনো দেশে অসংখ্যবার গিয়েছি। যারা যে এয়ারপোর্টে নামে একটা গনায় সোনার চেন দিয়ে হাতে একটা বড় ঘড়ি দিয়ে ঘুরঘুর করে ঘোরে, তিনি যে কী করেন আমি জানি। কিন্তু তিনি ট্যাক্সি চালায়, অথবা যারা বুয়েটে বড় বড় ইঞ্জিনিয়ার যায় তাদের ওই যে হ্যাঁ মাইক্রোসফটের জবও করে, গুগলেরও করে। কি জবটা করে? সে গুগলের মালিক না, সে গুগলের ম্যানেজার না। তারা সকালবেলা এসে একটা টিকিট দেয়, ওই ছোট্ট একটা চেম্বার আছে, এতটুকু না, এত ছোট, ওই খুপসির মধ্যে ঢুকে তার একটা টোকেন ধরায় দেয়, তুমি সারাদিন এই কাজ করবা। বিনিময়ে হ্যাঁ মাসের শেষে হয়তো বাংলাদেশ টাকা 20 লাখ টাকা বেতন পায়। বিশাল কারবার। হিজ কর্পোরেট স্লেভ। তাকে যেভাবে খাটছে তার প্রোডাক্টটা নিয়ে গুগল কোটি কোটি টাকায়, মাইক্রোসফট কোটি কোটি টাকায় সেল করতেছে। তা আমার সোনা ছেলে তৈরি লাভটা কী হলো? এই দেশের জাতির নেশানে কি লাভ হয়েছে? বুয়েট কার টাকা তৈরি হয়েছে? এদেশের জনগণের ট্যাক্স টাকা তৈরি হয়েছে। বুয়েটে যে ছাত্রটি পড়াশোনা করে সামান্য 100-200 টাকা মাসে বেতন দিয়ে, ওই বুয়েটটা চালায় কে? এদেশের জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত হয়। হওয়ার পরে উনি আস্তে করে বিদেশে যে কর্পোরেট স্লেভে বসে আছেন। জাতির প্রতি তার দায়টা কি? ফ্যামিলির প্রতি তার দায়টা কি? নাথিং। তা আমি যেটা বলছিলাম, এখন এডুকেশন থেকে আমাদের মোটিভেশন নাই, একই সাথে আসে ফ্যামিলিতে কোনো মোটিভেশন নাই। একটা ছেলে বিসিএস দেশে পুলিশের এএসপি হয়েছে। এএসপি তো বুঝেন, সুরুজ। এলাকায় গেছে বালিদি গ্রামে, যে একদম চকচকে নতুন গাড়ি নিয়ে গেছে, 1 কোটি টাকা দাম। আবার ইতিমধ্যে গুলশানের ফ্ল্যাট একটা কিনে ফেলছে। এখন বালিদি গ্রামের লোকেরা, সব ধনীর লোকেরা বসতে হয়েছে, সুন্দরী মেয়েটাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরছে। এটা হচ্ছে সমাজের অবক্ষয়। এক লোক প্রশ্ন করছে না, ভাই তুমি বেতন পাও 34,000 টাকা। আমি জানি না লেকচারারদের বেতন তো তাদের তো একই তো, হ্যাঁ? আপনার তো প্রাইভেট, গভর্নমেন্ট কত পায় এখন? হ্যাঁ, আমি 34 আনুমানিক ধরে নিচ্ছি। তাহলে 34,000 বেতন একজন লোক কোটি টাকার গাড়ি নিয়ে আসলো, কেন সোসাইটি কোশ্চেন করলো না যে তুমি কোথায় পেয়েছো টাকাটা? তুমি ভাব নিচ্ছ গুলশানে বাড়ি করছো, কার টাকা দিয়ে করেছো? কিছু করতে না পারেন, ঘৃণা করতে পারতো না? সোসাইটি ঘৃণা করতে পারতো না? জোর মতো ঘুষখোর, সুদখোর, বাটপার সাধারণ মেয়ে বিয়ে দেবো না। দুর্ভাগ্য এই সোসাইটি সে কাজটা করে না, সোসাইটি বয়কট করে নাই। করলে সুদখোর বাটপা তৈরি হতো না। দুনিয়ার সব কিছু কিন্তু আইন দিয়ে হয় না। আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম জেন জি নাকি জেন আলফা, জেন জি, আমি বিশ্বাস করি তারা ঘৃণা করা শিখবে। কি ঠিক? মেয়েরা রাজি না, ছেলেরা হ্যাঁ বলছে। কি আমরা কি অন্যায়কে ঘৃণা করব? সুদখোরকে ঘৃণা করব? ঘুষখোরকে ঘৃণা করব? করতে হবে। সোসাইটিতে, রাষ্ট্রের থেকে বিচার হচ্ছে না, রাষ্ট্রের থেকে প্রশাসন দেওয়া হচ্ছে। তাহলে আমাদের রাস্তা হচ্ছে একটাই, তৃণমূলে যারা আছে আমাদের ক্ষমতা নাই, একটা ক্ষমতা আছে ঘৃণা করার। যে আমরা চোর, বাটপার, ঘুষখোর, সুদখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ সোসাইটিকে বয়কট করি, আমরা ঘৃণা করি। তখন আমরা বুঝবে যে সোসাইটিতে টাকা হলেই সম্মান পাওয়া যায় না, সোসাইটিতে গাড়ি নিয়ে গেলেই সম্মান পাওয়া যায় না, গুলশানে বাড়ি থাকলেই সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে অন্য কিছু লাগবে। এরা আমাদের জাতির দুর্ভাগ্য যে আমাদের বর্তমান প্রজন্ম, ইয়াং জেনারেশন, না ফ্যামিলি থেকে এই লেসন পাচ্ছে, না সোসাইটির থেকে, না তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তা আমি আশা করি যে ড্যাফোডিল একটা অনন্য এক্সাম্পল তৈরি করবে যে আগামীর প্রজন্ম যেন সত্যিকারভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো অনেস্ট এবং ডাইনামিক লিডার তারা তৈরি করবে, তারা প্যাট্রিয়টিক লিডার তৈরি করবে, সত্যিকারভাবে এন্টারপ্রেনার তারা তৈরি করবে। আমি এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।